জুলাই সনদ ধারণ করে বিএনপি, বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর, বিশেষ কমিটি করার প্রস্তাব। মুক্তিযুদ্ধের দলিল, সংবিধান নিয়ে গাত্রদাহ কেন প্রশ্ন। যে আদেশের জন্মই বৈধ হলো না, এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? সমান সদস্য নিয়ে বিশেষ কমিটি করার আহ্বান বিরোধী দলীয় নেতার, গণভোটের রায় বাস্তবায়নের দাবি। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন। তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়? সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এপ্রিলে বাড়ছে না তেলের দাম, জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হইছে, একটা বেডে 3জন 4জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ, রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগে আক্রান্ত বাড়ায় 6 মাসে এই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই। ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে, নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত, জানালেন চিফ প্রসিকিউটর। সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। তবে নোট অফ ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত আবদুল্লাহ। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশনের আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদ আদেশের ওপর শুরু হয় 2 ঘন্টার আলোচনা। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। চূড়ান্ত করেছেন সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? 11 দলীয় জোটের এমপি আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের সরকার পতন সংবিধান মেনে হয়নি। হাসনাত আবদুল্লাহ গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, পরে আইনের নানা ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। এদিকে বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি
অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। ডেপুটি স্পিকার পদ কি তাদেরকে অফার করা হয়েছিল মাননীয় স্পিকার? ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি মাননীয় স্পিকার। এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। পরে আবারও আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সমাধান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায় আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়ে করেছি। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে বাড়ছে না তেলের দাম, এদিকে জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days এ উইক করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি, সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের 1 দিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাটছেই না জ্বালানি সংকট, রাজধানীর কিছু ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, কিছু পাম্প বন্ধ। এদিকে সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি। জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। বলে যে সংকট নাই, মুখের কথা, কিন্তু আমরা তো দেখি সংকটই। সেই সকাল 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি
শেষ পর্যায়ে দিকে আসছে, এখনো নিতে পারি নাই, 4 ঘন্টা হয়ে গেছে। 500 400 300 টাকার উপরে তেল দেয় না ভাই, তেলগুলি কোথায় গেল গা? ডিজেলেরও জাহাজ আইছে, অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে, আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা, বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000 2,000। এই 2,000-3,000 তেল পরিবহন করে নিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবা জিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হতো, রোগীর জন্য ভালো হতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ, যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেওয়া চাকরির তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জানান, জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম। মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। তালিকা থেকে তাদের টাঙ্গাইল 7 আসনের এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ হবে। তালিকা থেকে বাদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ব্যক্তিরা আবেদন করলে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সম্প্রসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্প্রসারণে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের
যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে। 17 বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধের আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরের গণহত্যার মামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, অতীতের সব ক্রসফায়ারের বিচার করা হবে। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযোগ উঠে অনেককে হত্যার। সেই ঘটনাকে নানাভাবে ধামাচাপা দিয়ে রাখা হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই এ মামলার তদন্ত শেষ করা হবে। শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে এবং এই মামলায় আমরা রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে 2015 সালে বরিশালে 2 ছাত্রদল নেতাকে ক্রসফায়ার হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব। এদিকে 5 আগস্টের পর জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যত মামলা হয়েছে তাতে অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও মার্চ মাসেই কাতার, আরব আমিরাত, ওমানের পাশাপাশি বিকল্প দেশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে 36টি জাহাজ বোঝাই এলপিজি, এলএনজি তেল সংগ্রহ করেছে বাংলাদেশ। পর্যাপ্ত আমদানির পরও সঠিক ব্যবস্থাপনার অভাবে জ্বালানি নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময় ক্ষেপণ ছাড়াই এইসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়া আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে, এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় 9 দালালকে শনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে 10 ভুক্তভোগীর পরিবার। মামলা দুটি ঢাকায় সিআইডি সদর দপ্তরের মানব পাচার ইউনিট তদন্ত করবে।